দ্য আনটোল্ড স্টোরিজ। কিরে, কে কোথায় আছিস? খেলবি তো তাড়াতাড়ি চলে আয়। এমন সময় চা বাগান টিমের ক্যাপ্টেন খেলা থামিয়ে রেফারিকে বলল, খেলবো না 12 জন খেলছে। দমহানি মিথ্যাবাদী, দমহানি মিথ্যাবাদী। রেফারি বলল, তোরা 12 জন খেলছিস, আজকাল খেলতে পারে না, 12 জন নিয়ে খেলছি, খেলতে পারে দম দেখলে মাঠে নেমে দেখা। গো অ্যান্ড প্লে। ভালো কথা নয় দাদু, আপনার গায়ের গন্ধটা বেশ সন্দেহজনক। আপনি কে বলুন তো? কে? আমরা নতুন নতুন গল্প বলতে ভালোবাসি। রহস্য, রোমাঞ্চ, কল্পকাহিনী, ভয়, প্রেম, হাসি, সামাজিক গল্প, এছাড়াও প্রবন্ধ, রম্যরচনা, ইতিহাস, সমগ্র সাহিত্য জুড়ে আমাদের প্রয়াস। তাই সাথে থাকুন, শুনতে থাকুন দ্য আনটোল্ড স্টোরিজ। একটি বিশেষ ঘোষণা, বনগাঁ ধুলাউড়ানিয়া আগামী 27শে মার্চ বিশ্ব নাট্য দিবস উপলক্ষে বিজয়গড় নিরঞ্জন সদনে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করতে চলেছে। জীবনের জন্য, ভালোবাসার জন্য আমাদের এ পথ চলা। আগামী 27শে মার্চ বিজয়গড় নিরঞ্জন সদনে আসুন। এই শিবির চলবে সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত। আমাদের আজকের গল্পের লেখক হলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। জন্ম 2রা নভেম্বর 1935 সালে। শীর্ষেন্দু মুখোপাধ্যায় একজন বিখ্যাত ভারতীয় বাঙালি সাহিত্যিক, যিনি শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য গল্প ও উপন্যাস লিখেছেন। 1988 সালে তার মানব জমিন উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন। ছোটদের জন্য লেখা উপন্যাসের মধ্যে মনোজদের অদ্ভুত বাড়ি, গোসাই বাগানের ভূত বেশ জনপ্রিয়। তিনি বিদ্যাসাগর পুরস্কার, আনন্দ পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার, রবীন্দ্র পুরস্কার ইত্যাদি পেয়েছেন। গল্প পাঠে সুরজিৎ প্রামাণিক, অন্যান্য চরিত্রে ময়ূখ চ্যাটার্জি, পাপিয়া দাস এবং অমৃতা হালদার। আমাদের আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গন্ধটা খুব সন্দেহজনক। শুরু করছি গল্পের দ্বিতীয় অংশ। তখনকার মফল শহরের নিয়ম ছিল, বাইরে থেকে কেউ এরকম খেলা টেলা দেখাতে এলে তাকে কিংবা তার দলকে বিভিন্ন বাসায় সবাই আশ্রয় দিতেন। প্রফেসর প্রামাণিক আমার মামার বাড়িতেই উঠেছিলেন। রাতে খেতে বসে দাদামশাই তাকে বললেন, আপনার ম্যাজিকের মধ্যে কিন্তু একটা দারুণ চমক রয়েছে। ওই যে ম্যাজিক দেখাতো গণপতি মশাই, ওনার চেয়েও ভারী সুন্দর, ভারী আশ্চর্যের খেলা। হ্যাঁ, অতি আশ্চর্যের খেলা আমিও এরকম দেখিনি। হ্যাঁ, আপনি সে কি, এ তো আপনি দেখালেন। না তা তো বটেই, আমিই তো দেখালাম। আশ্চর্য। আচ্ছা ঠিক আছে, আপনি বরঞ্চ এখন মন দিয়ে খান। এ কি, আপনি এখনো বসে আছেন কেন? এই কই গো, প্রামাণিক বাবুকে দুটো লুচি দিয়ে যাবে তো নাকি? প্রামাণিক বাবু যতই নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করুক না কেন, তার চোখে মুখে একটা অদ্ভুত বিস্ময়ের ছাপ ফুটে উঠছিল। দাদামশাইয়ের বাবা সেবার বেড়াতে এলেন দমহানিতে। বাসায় পা দিয়েই তিনি বললেন, দেখি একটু ব্যাগটা ধর। ছেলে ছাগলা কোনো কাজের না, কখন থেকে আমাকে দাঁড় করিয়ে রেখেছে। কি তোদের ঘর দোলা কেমন একটা
আস্তে গন্ধ পাওয়া যাচ্ছে, আশ্বাস গন্ধ। সবাই অবাক হয়ে বলল, আষ্টে গন্ধ? কই, আমরা তো পাচ্ছি না। আর বাদ আস্তে গন্ধ। গন্ধ শুধু তোদের বাসাতেই নয়, স্টেশন থেকে নেমেও গন্ধটা পাচ্ছিলাম। পুরো এলাকাতেই যেন একটা আস্তে আস্তে গন্ধ। নাকটা বুঝে এলো। কমলা দাদামশাইয়ের বাবাকে দেখেই গা ঢাকা দিয়েছিল। অনেক ডাকাডাকিতেও সামনে এলো না। দিদিমার তখন ভারী মুশকিল হলো। একা হাতে সমস্ত কাজকর্ম সামলাতে হচ্ছিল। দাদামশাইয়ের বাবা সমস্ত কিছু দেখে শুনে বেশ গুরুগম্ভীর হয়ে বললেন, এসব ভালো কথা নয়, গন্ধটা কিন্তু খুব সন্দেহজনক। সেদিন বিকেলে স্টেশন মাস্টার হরেন সমাদ্দারের মা এসে দিদিমাকে আড়ালে ডেকে বললেন, কমলা আমাদের বাড়িতে গিয়ে বসে আছে। তা বলি, বাছা, তোমার শ্বশুর ধার্মিক লোক, সে ভালো, কিন্তু উনি অত জপ টপ বেশি করেন, ঠাকুর দেবতার নাম ধরে ডাকাডাকি করেন। তাহলে কমলা এ বাড়িতে থাকে কি করে? দিদিমা অবাক হয়ে বললেন, এসব কি কথা বলছেন মাসিমা? আমার শ্বশুর জপ তপ করলে কমলার অসুবিধে কি? সমাদ্দারের মা তখন দিদিমার থুতনি নেড়ে বললেন, ও হরি, তুমি বুঝি জানো না? তা বলি, বাছা, দোমোহনী সবাই জানে যে এই হচ্ছে ওই দলেরই রাজত্ব। ঘরে ঘরে তো ওরাই সব ছিচাকর খাচ্ছে। বাইরে থেকে চেহারা দেখে কিচ্ছুটি বুঝবে না গো। তবে ওরা হচ্ছে সেই তারা। কারা? কাদের কথা বলছেন? বুঝবে বাপু, রসো তো রসো। সমাদ্দারের মা কিছুক্ষণ দিদিমাকে অবাক হয়ে দেখলেন। তারপর কি বলবে কিছু বুঝতে না পেরে সেখান থেকে চলে গেলেন। তা কথাটা কিন্তু মিথ্যে নয়। দোমোহানিতে তখন ঝি চাকর কিংবা কাজের লোকের বড় অভাব। ডুয়ার্সের ম্যালেরিয়া, কালা জ্বর, মশা আর বাঘের ভয়ে কোনো লোক সেখানে যেতে চায় না। যাদের না গিয়ে উপায় নেই তারাই যায়, আর গিয়েই পালাই করে। তবু ঠিক দেখা যেত কারো বাসায় ঝি চাকর বা কাজের লোকের অভাব হলেই ঠিক লোক জুটে যেত। স্টেশন মাস্টার সমাদ্দারের ঘরে দাদামশাই বসে একবার গল্প করছিলেন। সমাদ্দার একটা চিঠি লিখছিলেন। সেটা শেষ করেই হাঁক দিলেন, ওরে কে আছিস? বলা মাত্র একটা ছোকরা মতো লোক এসে হাজির হলো। সমাদ্দার তার হাতের চিঠিটা তাকে দিয়ে বললেন, চিঠিটা এটা গিয়ে ডাকে দিয়ে যা। দাদামশাই তখন জিজ্ঞেস করলেন, এটা কি নতুন কাজের লোক নাকি? সমাদ্দার মাথা নেড়ে বললেন, কাজের লোক কি হে, ওরা তো ওরাই, ওই আসে 5 মাস খেটে দিয়ে যায় আর কি। খুব ভালো, ওরা ডাকলেই চলে আসে, কাজের লোক টোক নয়, ওরাই। তাই তো মামাদের বাড়িতে প্রাইভেট পড়াতেন ধর্মদাস নামে এক বেঁটে আর ফর্সা ভদ্রলোক। তিনি থিয়েটারে মেয়ে সেজে এমন মিহি গলায় মেয়েলি পাঠ করতেন যে বোঝাই যেত না তিনি ছেলে না মেয়ে। সেবার সিরাজউদ্দৌলা নাটকে তিনি লুৎফা, গিরিশ ঘোষের নাটক। কিন্তু নাটকের দিন তার ম্যালেরিয়া চাগিয়ে উঠল। লেপ চাপা দিয়ে কোঁকো করছে, নাটক প্রায় শিওরে উঠে। কিন্তু ঠিক দেখা গেল নাটকের সময় লুৎফার অভাব হয়নি। একেবারে ধর্মদাস মাস্টার মশাই যেন গোঁফ কামিয়ে আগাগোড়া নিখুঁত অভিনয় করে গেলেন। কেউ কিছু টেরও পেল না। কিন্তু ভিতরকার কয়েকজন ঠিক জানত যে সেদিন ধর্মদাস মাস্টারমশাই মোটেই স্টেজে নামেনি। নাটকের শেষে সমাদ্দার দাদামশাইয়ের সঙ্গে ফিরে আসছিলেন। তখন তিনি বললেন, দেখলেন মশাই, কেমন কাজ উদ্ধার হয়ে গেল। একটুও কেউ টের পেল না, এমনকি একটুও খোনা সুরও কেউ কিন্তু টের পায়নি। বলেছিলাম না, ওরাই। দাদামশাই তখন চেপে ধরলেন সমাদ্দারকে। আচ্ছা মশাই, এই হেয়ালিটা বন্ধ করে আসল ঘটনাটা কি সেটা একটু খুলে বলবেন?
আরে মশাই, সবই তো বোঝে না। একটা নীতি কথা বলে রাখি, সৎ ভাব রাখলে সকলের কাছ থেকেই কাজ পাওয়া যায়, কথাটা খেয়াল রাখবেন। চলুন চলুন, পা চালিয়ে এগিয়ে চলুন। মামাদের মধ্যে যারা একটু বড় তারা বাইরে খেলে বেড়াতো। মা আর বড় মাসি তখন কিছুটা বড় হয়েছে, অন্য মামা মাসিরা নাবালক নাবালিকা। মার বড় লুডো খেলার নেশা ছিল, তো মা আর মাসি রোজ দুপুরে লুডো পেরে বসত, তারপর ডাক দিত। অমনি টুক করে কোথা থেকে মায়ের বয়সী দুটো মেয়ে হাসি মুখে লুডো খেলতে বসে যেত। মামাদের মধ্যে যারা বড় হয়েছে সেই বড় আর মেজো মামা যেত বল খেলতে। দুটো টিমেই প্রায় ছেলে কম পড়তো, ছোট জায়গা তো বেশি লোকজন ছিল না, কিন্তু কম পড়লেই মামারা তখন ডাক দিত, কিরে কে কোথায় আছিস, খেলবি তো তাড়াতাড়ি চলে আয়। অমনি 4-5 জন ছেলে এসে হাজির হতো। মামাদের বয়সী সব ছেলে, খেলা একেবারে জমিয়ে দিত তারা। এই খেলা নিয়েই আর একটা কাণ্ড হলো। একবার দোমোহানির ফুটবল টিমের সঙ্গে এক চা বাগানের টিমের ফুটবল ম্যাচ। চা বাগান থেকে সাঁওতাল আর আদিবাসী দুর্দান্ত চেহারার সব খেলোয়াড়রা এসে হাজির হয়েছে। দোমোহানির বাঙালি টিম তারা ওদের সঙ্গে ঠিক পেরে উঠছে না। হঠাৎ দোমোহানির টিম খুব ভালো খেলতে শুরু করলো, দুটো গোল শোধ দিয়ে আরও একটা গোল তারা করে ফেলেছে। এমন সময় চা বাগান টিমের ক্যাপ্টেন খেলা থামিয়ে রেফারিকে বলল, খেলবো না 12 জন খেলছে, 12 জন খেলছিস, খেলতে 12 জন নিয়ে খেলছি, খেলতে দেখলে মাথায় নেমে দেখা। রেফারি গুনে দেখলেন না, 11 জনই তো খেলছে। ফের খেলা শুরু হলো। কিছুক্ষণ পর রেফারি খেলা থামিয়ে দিল। দোমোহানির ক্যাপ্টেনকে নকে ডেকে বললেন, তোমাদের টিমে 4-5 জন এক্সট্রা লোক খেলছে, হোয়াট ইজ দিস? দুর্দান্ত সাহেব রেফারি, সবাই ভয় পায়। দোমোহানির ক্যাপ্টেন বুক ফুলিয়ে বলল, কি 11 জনই খেলছে? আপনি না ভালো করে গুনে দেখুন, যদি ভুল হয় এই মাঠ ছেড়ে বেরিয়ে যাবো, এক্ষুনি আমি বলে দিলাম। বেরিয়ে যাবো দেখুন। রেফারি গুনে দেখে, আহাম্মক 11 জনই তো খেলছে। লালু এগিয়ে যা, মার গোল! দোমোহানির টিম আরো 3টে গোল দিয়ে দিয়েছে। রেফারি আবার খেলা থামিয়ে ভীষণ রেগে চেঁচিয়ে বললেন, স্টপ ইট! দেয়ার আর অ্যাট লিস্ট 10 এক্সট্রা ম্যান ইন দিস টিম। দর্শকদেরও তাই মনে হয়েছে। গুনে দেখা যাক, না 11 জন। কিন্তু খেলা শুরু হতেই যেন ঘাসের বুকে লুকিয়ে থাকা কিংবা বাতাসের মধ্যে মিলিয়ে থাকা সব খেলোয়াড়রা পিল করে নেমে পড়ছে মাঠে। রেফারি দোমোহানির টিমকে লাইনে দাঁড় করিয়ে সকলের মুখ ভালো করে দেখলেন। এই ক্যাপ্টেন, দোমোহানির ক্যাপ্টেন, শেষ 3টে গোল যারা করেছে তারা কই? তাদের তো দেখছি না। একটা কালো ড্যাঙা ছেলে, একটা বেটে আর ফর্সা আর একটা ষাঁড়ের মতো, তারা কই তারা? দোমোহানির ক্যাপ্টেন মিনমিন করে সাফাই গাইলেন। তাতে রেফারি আরও রেগে টং। চা বাগানের টিমও ভেবাচাকা খেয়ে হাঁপসে পড়েছে, কিন্তু কেউ কিছু বুঝতে পারছে না। খেলা অবশ্য বন্ধ হয়েই গেল। দাদা মশাইয়ের বাবা লাইনের ধারে দাঁড়িয়ে খেলার হালচাল দেখে বললেন, আবার সেই গন্ধ, এখানেও সেই গন্ধ। এখানে একটা রহস্য আছে, বুঝলে সমদ্দার? এখানে একটা রহস্যের গন্ধ পাচ্ছে। স্টেশন মাস্টার সমাদ্দার পাশেই ছিলেন। তিনি বিরক্ত হয়ে বললেন, ঠিক বলেছেন মেসমশাই, ওরা।
এইবার বেটারা একটু বাড়াবাড়ি করে ফেলছে বেশি রকমের। কে কাদের কথা বলছো? সমাদদার বিষয়টা এড়িয়ে গেলেন। দাদামশাইয়ের বাবা একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, গন্ধটা কিন্তু খুব সন্দেহজনক। দাদামশাইয়ের বাবা সবই লক্ষ্য করতেন আর বলতেন, এসব ভালো কথা নয়, গন্ধটা সত্যিই খুব সন্দেহজনক। ও বৌমা, এসব কি দেখছি তোমাদের এখানে? হ্যাঁ, হুট করে বলতেই সব মানুষ এসে পড়ে কোত্থেকে? হ্যাঁ বলি, কোত্থেকে এসে পড়ে ওরা? আবার হুট করে সব মিলিয়ে যায়। কাল মাঝরাতে একটু তামাক খাওয়ার ইচ্ছে হলো, তা উঠে বসে কেবল মাত্র আপন মনেই বলেছি, রে একটু তামাক খেতে ইচ্ছা করছে। অমনি দেখি একটা কে যেন উঠে বলল, এই যে বাবা মাথায় তামাক সেজে দিচ্ছি। অবাক হয়ে দেখেই সত্যি একটা লোক কলকে ধরিয়ে এনে হুকে বসিয়ে দিয়েছে। এসব কারা বৌমা? দিদিমা আর কি উত্তর দেবেন, চুপ করে থাকতেন। দাদামশাইও বেশি উচ্চবাচ্য করতেন না, বোঝেন সবই। কিন্তু দাদামশাইয়ের বাবা কেবলই চারধারে বাতাস শুঁকে শুঁকে বেড়ায় আর বলেন, এসব ভালো কথা নয়, গন্ধটা খুব সন্দেহজনক। মা প্রায় তার দাদুর সঙ্গে বেড়াতে বেরোতেন। রাস্তাঘাটে লোকজন কারোর সঙ্গে দেখা হলে তারা সব প্রণাম বা নমস্কার করে সম্মান দেখাতেন দাদামশাইয়ের বাবাকে, কুশল প্রশ্ন করত। কিন্তু দাদামশাইয়ের বাবা যাকে দেখতো তাকেই বলতো, রসো তো বাপু রসো, আগে তোমাকে শুয়ে দেখি, গায়ের গন্ধ শুকি, তারপর না হয় কথাবার্তা আলাপ পরিচয় করা যাবে। এই বলে তিনি যাদের সঙ্গে দেখা হতো তাদের গা টিপে টিপে দেখতেন, শুকতেন, নিশ্চিত হলে কথাবার্তা বলতেন। তা এতে দাদামশাইয়ের বাবার কোনো দোষ দেওয়া যায় না। সেই সময়ে দোমোহানিতে রাস্তাঘাটে বা হাটে বাজারে যে সমস্ত মানুষ দেখা যেত তাদের 12 আনাই নাকি সত্যিকরের মানুষ নয়, তা নিয়ে অবশ্য কেউ মাথা ঘামাতো না। সকলেরই অভ্যেস হয়ে গিয়েছিল। অভ্যেস জিনিসটাই ভারী অদ্ভুত। যেমন বড় মামার কথা বলি, দোমোহানিতে আসবার অনেক আগে থেকেই তার ভারী ভূতের ভয় ছিল। তারও দোষ দেওয়া যায় না, ওই বয়সে ভূতের ভয় কারই বা না থাকে, তার একটু বেশিই ছিল আর কি। সন্ধ্যের পর ঘরের বাইরে বের হওয়ার জন্য মামার সঙ্গে কাউকে না কাউকে যেতেই হতো। দোমোহানিতে আসার অনেক পরেও সে অভ্যাস যায়নি। একদিন সন্ধেবেলা বসে ধর্মদাস মাস্টারমশাইয়ের কাছে পড়ছিলেন একা। বাড়ির সবাই পাড়ায় বেড়াতে গেছে, কিন্তু ঠিক সেই সময়ে তার বাথরুমে যাওয়ার দরকার হলো। মাস্টারমশাইকে তো আর বলতে পারেন না, আপনি আমার সঙ্গে গিয়ে একটু দাঁড়াবেন। তাই বাধ্য হয়ে ভিতর বাড়িতে এসে অন্ধকারের উদ্দেশ্যে বলল, এই শুনছিস? অমনি একটা সমবয়সী ছেলে এসে দাঁড়ালো। কি বলছো? আমি একটু বাথরুমে যাব, আমার সাথে একটু চল না, একটু দাঁড়াবি। সেই কথা শুনে ছেলেটা তো হেসে একেবারে লুটোপুটি খেতে শুরু করে দিল। কি বলছো? দাঁড়াবো কেন? তোমার আবার কিসের ভয়? বড় মামা ধমক দিয়ে উঠল, উফ, ফ্যাস ফ্যাস করে হাসিস না তো, দাঁড়াতে বলেছি দাঁড়াতে যাবি, ঠিক আছে? ছেলেটা অবশ্য দাঁড়ালো। বড় মামা বাথরুমের কাজ সেরে এলে ছেলেটা জিজ্ঞেস করলো, তোমার কিসের ভয় বললে না তো? বড় মামা গম্ভীর হয়ে বলল, ভূতের। কি? ছেলেটা হাসতে হাসতে বাতাসে মিলিয়ে গেল। বড় মামা রেগে গজগজ করছে, খুব ফাজিল হয়েছে তোরা না? এইরকমই সব অদ্ভুতুরে কাণ্ড হতো দোমোহানিতে। কেউ গা করতো না, কেবল দাদামশাইয়ের বাবা বাতাস শুঁকতেন, লোকের গা শুঁকতেন। একদিন বাজার থেকে ফেরার পথে
তার হাতের মাছের ছোট্ট খালুই, তাতে শিঙি মাছ নিয়ে আসছিলেন। তো একটা মাঝপথে খালুই বেয়ে উঠে রাস্তার পাড়ে পালাচ্ছিল। দাদামশাইয়ের বাবা সেই মাছ ধরতে একেবারে হিমশিম খেয়ে গেছে। ধরলেই যদি কাঁটা দেয়, এমন সময় একটা লোক খুব সহৃদয়ভাবে এসে মাছটাকে ধরে খালুইতে ভরে দিয়ে চলে যাচ্ছিল। দাদামশাইয়ের বাবা তাকে থামিয়ে গা শুকেই বললেন, এত ভালো কথা নয়, তোমার গায়ের গন্ধটা তো খুব সন্দেহজনক। এই তো তুমি কে? হ্যাঁ, কারা কারা তোমরা কারা? এই বলে দাদামশাইয়ের বাবা তার পথ আটকে দাঁড়ালেন। লোকটা কিন্তু ঘাবড়ালো না। হঠাৎ একটু ঝুঁকে দাদামশাইয়ের গা শুকে বলল, এত ভালো কথা নয় দাদু, আপনার গায়ের গন্ধটা বেশ সন্দেহজনক। আপনি কে বলুন তো? কে? এই বলেই লোকটা হাসতে হাসতে বাতাসে অদৃশ্য হয়ে গেল। দাদামশাইয়ের বাবা আর গন্ধের কথা বলতেন না, একটু গম্ভীর হয়ে থাকতেন ঠিকই। ভূতের অপমানটা তার প্রেস্টিজে খুব লেগেছিল। একটা ভূত তার গায়ের গন্ধ শুকে এরকম বলে গেছে, ভাবা যায়? নোটে গাছটি মুড়লো। আপনি তো শুনলেন, আপনার বন্ধুরাও শুনছে তো? আপনার বন্ধুদের জানিয়ে দিন, ডানটোল স্টোরিজ আবার নতুন গল্প নিয়ে হাজির হচ্ছে। ডানটোল স্টোরিজের দর্শকদের জন্য একটি খুশির খবর। আগামী 24শে মার্চ অর্থাৎ সোমবার তৃপ্তি মিত্র সভাগৃহে অনুষ্ঠিত হতে চলেছে ধুলা উড়ানিয়াদের উৎসব 2023 ও 24 বর্ষের তৃতীয় তথা শেষ পর্ব। আলোচনার বিষয় মহিলা নির্দেশক, বক্তা শুভশ্রী রায়, নির্দেশক গল্ফগ্রিন ঘরে বাইরে। এদিন থাকছে দুটি নাটক, গাঁড়াপোতা সপ্তক প্রযোজিত নাটক ত্রিধারা এবং বনগা ধুলা উড়ানিয়া প্রযোজিত নাটক পঞ্চকন্যা এবং প্রবেশ অবাধ। সকলের আমন্ত্রণ রইল। আপনারা আসুন, নাটক দেখুন, নাটকের সাথে থাকুন।